দেশের একজন রাজনৈতিক নেত্রী অরুণা সম্পত 2012 17 এপ্রিল রাতে একটা বাসে কানপুর থেকে বারাণসী যাচ্ছিলেন। বাস হাইওয়ের ধারে একটা ধাবায় থামে। অনেক প্যাসেঞ্জার খাবার খাওয়ার জন্য নিচে নামলেও অরুণা সম্পত বাসের ভিতরেই ঘুমোতে থাকেন। কন্ডাক্টর আর প্যাসেঞ্জাররা যখন ফেরত আসেন তখন কন্ডাক্টর দেখতে পায় যে অরুণার লাশ রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে। পুলিশ এসে বুঝতে পারে অরুণার উপর ক্লোজ রেঞ্জ থেকে 3টি গুলি চালানো হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব যে কেউ কিছু শুনতেও পেল না বা কিছু দেখতেও পেল না? অরুণা ছাড়া আর মাত্র 4 জন লোক খাওয়ার জন্য বাস থেকে নিচে নামেনি, কিন্তু সেই 4 জনের উপর কোনো সন্দেহ হওয়ার কারণ ছিল না। প্রথম সূত্রটা দেয় পাশের পানওয়ালা, কিন্তু সেটাও কোনো জোরালো সূত্র ছিল না। সে 2 জন ব্যক্তিকে বাইকে করে বাসের কাছে আসতে দেখেছিল, যারা পরে হাইওয়ের ঝোপের দিকের রাস্তায় ফেরত গিয়েছে। অরুণার ফোন থেকে জানা যায় যে তার সঙ্গে শেষবার কথাবার্তা হয় তার ছেলে পৃথিবী, তার ছোট ভাই রিতেশ, বোন অদিতি, বাবা রামচন্দ্র পুলিশ স্টেশনে যায়। পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে। জানা যায় যে অরুণা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করার জন্য বারাণসী যাচ্ছিল। পুলিশ আন্দাজ করছিল যে পৃথিবী আর রিতেশ কিছু লুকোচ্ছে। পুলিশ বিশেষ কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, তা সত্ত্বেও মনে হচ্ছিল যে ভাড়া করা গুন্ডাদের দিয়ে এই খুন করানো হয়েছে আর কোনো রাজনৈতিক ঝামেলাই খুনের কারণ হতে পারে। একটি সূত্র জানায় যে এটা কানপুর বা বারাণসীর কোনো হিস্ট্রি শিটার্সের কাজ বলে মনে হয় না। তাহলে কি হত্যাকারী বাইরে থেকে এসেছিল? সূত্রটি আরও জানায় যে পরিবারের নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ব্যাপার আছে। ছোট ছেলে রিতেশের স্ত্রী বিভা এখন তার সঙ্গে থাকে না, আর ওদের 4 বছরের ছেলেকে রিতেশের ছোট বোন অদিতি দেখাশোনা করে। বাচ্চার কাস্টাডি অরুণার কাছেই আছে। 2 মাস আগে অদিতি অরুণা সম্পতের বিশ্বস্ত লোক আদিত্য শ্রীবাস্তবের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আর ওকে জোর করে ধরে ফেরত নিয়ে আসা হয়েছিল। জানা যায় যে রিতেশের স্ত্রী অতুল শর্মার সঙ্গে পালিয়েছিল, যে কিনা অরুণার বিশ্বস্ত আর বড় ছেলে পৃথিবীর কাছের মানুষ ছিল। পুলিশের সামনে এত বড় ঘরোয়া দ্বন্দ্বের জটিলতা ছিল যে বোঝা মুশকিল হচ্ছিল যে খুনের কারণ কি হতে পারে। পৃথিবী সরাসরি রিতেশের স্ত্রী আর ওদের পুরনো বন্ধু অতুল শর্মা আর আদিত্য শ্রীবাস্তবের উপর এই খুনের দায় চাপিয়ে দেয়। পুলিশের বুঝতে অসুবিধা হচ্ছিল, কারণ পরিবারের লোকেরা একে অপরের উপর অভিযোগ আর দোষারোপ করে যাচ্ছিল। বিভা 2009 নভেম্বরে অরুণার উপর সেক্সুয়াল অ্যাবিউজ আর 2010-এ ডাউরি হ্যারাসমেন্টের কেস নথিভুক্ত করায়। বদলে অরুণা ওর আর অতুলের বিরুদ্ধে প্রতারণা এবং অসঙ্গত আচরণের অভিযোগ দায়ের করে। এখনও অবধি পুলিশ বিভা, অতুল শর্মা আর আদিত্য শ্রীবাস্তবকে ধরতে ব্যর্থ ছিল, যারা হয়তো এই হত্যার কোনো সূত্র দিতে পারত। এটাও জানা যায় যে অরুণা সম্পত বিভার ভাই রোহিত আর রাজীবের বিরুদ্ধে ট্রেসপাসিংয়ের অভিযোগ করেছিলেন। আবার এই কেসটি খতিয়ে দেখা হয়। জানা যায় যে রিতেশ আর বিভার লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু তাতে অরুণা সম্পত রাজি ছিলেন না, কিন্তু ছেলের চাপের সামনে ওনাকে মাথা নত করতে হয়েছিল। আসলে বিয়ের পরেও অরুণা কোনোদিন বিভাকে পছন্দ করেননি। রিতেশ চাইতো যে বিভা তার মাকে খুশি রাখুক, কিন্তু বিভা মাথা নত করতে রাজি ছিল না। সে নিজের শাশুড়ির বিরুদ্ধে লাগাতার অভিযোগ দায়ের করতে শুরু করে, কিন্তু অরুণা এসব কেস থেকে ক্লিন চিট পেয়ে যায়। পৃথিবীর বন্ধু আর অরুণার বিশ্বস্ত লোক অতুল বিভাকে পরামর্শ দেয় যে তার ওমেন সেলে অভিযোগ করা উচিত আর ওর এই বাড়ি ছেড়ে দেওয়া উচিত, কারণ উনি ওকে কোনোদিনও ছাড়বেন না। বিভা অতুলের কথা শুনে বাড়ি ছেড়ে চলে যায়। অরুণার বিভার উপর রাগ তো ছিলই, কিন্তু উনি অতুলের বিশ্বাসঘাতকতায় বেশি কষ্ট পাচ্ছিলেন। উনি বদলা নিতে চাইছিলেন, অতুলকে উনি খুঁজে পাচ্ছিলেন না। এরই মধ্যে বিভার ছেলে সূর্যর অপহরণ হয়ে যায়। বিভা অভিযোগ করে অরুণা, স্বামী রিতেশ আর আদিত্যর বিরুদ্ধে। অথচ 10 দিন পর হঠাৎ করে সূর্য বাড়ি ফিরে আসে। পুলিশ এই অপহরণের রহস্য উন্মোচনের চেষ্টা করছিল। ঠিক তখনই অরুণা সম্পতের বিরুদ্ধে আরও একটা কেস, অর্থাৎ মার্ডার কেস সামনে আসে। অতুল শর্মার ছোট ভাই নিখিল শর্মার মার্ডার কেস। অপরাধের এই চক্রান্তের জাল পুলিশকে চিন্তায় ফেলে দেয়। এবার তারপর এই কেসটা একটু বেশি জটিল। আর স্যার, আগস্ট 2010-এ অতুল শর্মার ভাই নিখিল শর্মা খুন হয়েছিল, আর তখনও অ্যাকিউজ ছিল অরুণা সম্পত, পৃথিবী সম্পত, আদিত্য শ্রীবাস্তব, এই 3 জন। এই পুরো চক্রান্তর পিছনে বিভা, আদিত্য শ্রীবাস্তব আর অতুল শর্মা, এই 3 জনের মধ্যে কারোর না কারোর হাত তো আছেই। দু 2010-এর মার্চ মাসে বিভা এখানে এসেছিল ভাইদের সঙ্গে কমপ্লেন করতে। আই থিঙ্ক বিভার ছেলে সূর্য 10 দিনের মধ্যে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছিল। হ্যাঁ, আর এই কেসে মেইন অ্যাকিউজড অরুণা সম্পদ, পৃথিবী সম্পদ, রিতেশ সম্পদ ও আদিত্য শ্রীবাস্তবকে করা হয়। কিন্তু ফাইনাল চার্জশিটে শুধুমাত্র আদিত্য শ্রীবাস্তবকে অ্যাকিউজ করা হয়। সেই বাচ্চাটা বাড়ি ফিরে আসার পরে শুধু আদিত্যরই নাম নিয়েছিল। বাবু, এতদিন তুমি কোথায় ছিলে আর তোমাকে কে নিয়ে গেছিল? আদিত্য আঙ্কেল। স্যার, এই আদিত্য অরুণা সম্পত্তিরই লোক। এসব ওদেরই চাল। আমার বাচ্চার ক্ষতি করতে চাইছে ওরা।
স্যার 2 বছরের বাচ্চা 10 দিন ধরে নিখোঁজ ছিল, আর অরুণা দেবী বলছেন উনি কিছুই জানেন না। আর কয়েকদিন পর সেই বাচ্চাটাই বাড়িতে ঠিকঠাক ফিরে আসে। স্যার ও অরুণা দেবীর কাছেই ছিল, সবই ওনার চাল, আর উনি স্পষ্ট এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা বাবা, তুমি কি আমাকে বলতে পারবে এতদিন ধরে তোমায় কোথায় রাখা হয়েছিল? স্যার ছোট বাচ্চা, ও কি করে বলবে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? স্যার ও যখন ফিরে এলো তখন ও একদম কান্নাকাটি করেনি, কারণ ও আদিত্যকে চেনে। স্যার আমরা হলপ করে বলতে পারি ও অরুণা দেবীর কাছেই ছিল। যদি এমনটাই হয় তাহলে উনি সূর্যকে ছেড়ে দিলেন কেন? এটার পিছনেও নিশ্চয়ই ওনার কোনো চাল রয়েছে, কারণ উনি বারবার বলছিলেন যে উনি সূর্যের কাস্টাডি চান। মা অতুলের সঙ্গে প্রতিশোধ নিতে এসব করিয়েছে। অতুল এখন কোথায়? আমি জানি না। সূর্য আমাদের নাতি, আর ওকে খুঁজে বের করা আমাদের দায়িত্ব। আমরা ওকে নিশ্চয়ই খুঁজে বের করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত অরুণা দেবী? এটাই যে সূর্যকে খুঁজে পাওয়ার পর ও আমাদের বাড়িতে থাকবে, আর বিভা অতুলকে আমাদের হাতে তুলে দেবে। অতুলের ব্যাপারটা আমরা জানি না, আর যত সূর্যর ব্যাপার, ও মাত্র 2 বছরের। এই সময় ওর নিজের মাকে সব থেকে বেশি দরকার। সূর্য এই বাড়ির একমাত্র উত্তরসূরি, আর আমি চাই না যে ওর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ থাকুক। তার মানে তো এটাই দাঁড়ালো যে সূর্যর অপহরণ আপনিই করিয়েছেন। দেখুন, আপনাদের যা ইচ্ছে তাই ভাবতে পারেন। বিভার মতন এমনিতেই ওর অকারণ চেঁচামেচি করার অভ্যেস। ও সব ক্ষেত্রে অভিযোগ করেই যায়। আমি আপনাদের রাস্তা বলে দিয়েছি। অতুলকে আমাদের হাতে তুলে দিতে হবে, আর সূর্য আমাদের বাড়িতেই থাকবে। আর আমি ওকে খোঁজার জন্য কোনো ত্রুটি রাখবো না। আপনি আমাদের সাহায্য করুন আর না করুন, আমরা সূর্যকে খুঁজে বার করবই। আর এই ব্যাপারটাকে আমরা উপর মহল অব্দি নিয়ে যাব, আর তারপর আমরা দেখব যে আপনি এর মূল্য কিভাবে না দিয়ে থাকেন। যাও, যা করার করে নাও, যাও। আপনার গোটা বাড়ি ঘুরে দেখব, আমাদের সূর্যকে খুঁজে বার করবই। আমাকে ধমকাচ্ছ? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আদিত্য, এফআইআর করো। বলো যে এরা জোর করে আমাদের বাড়িতে ঢুকে পড়ে ধমকাচ্ছে। 2 দিন লকআপের হাওয়া খেলেই মাথা ঠান্ডা হয়ে যাবে। স্যার অরুণা দেবী সূর্যকে অপহরণ করিয়েছিলেন। ঠিক আছে, আমরা দেখছি। আমরা অরুণা সম্পদ, রিতেশ বা পৃথিবী সম্পদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। বাচ্চাটা আদিত্য শ্রীবাস্তবের নাম নিয়েছিল, তাই তার বিরুদ্ধে চার্জশিট করা হয়। ওকে অ্যারেস্টও করা হয়েছিল, কিন্তু পরেও বেলে ছাড়া পায়। এখনও কেসটা আন্ডার ট্রায়ালে আছে। এখন এই 3 জন, বিভা, অতুল শর্মা আর আদিত্য শ্রীবাস্তব নিখোঁজ। অরুণা সম্পদের খুন হয়ে গেছে, আর ওনার ছেলে পৃথিবী বলছে যে এই খুনের পিছনে ওই 3 জনের হাত রয়েছে। হতে পারে এই মার্ডারটা ওরা 3 জনে মিলে করিয়েছে। অরুণা দেবী খুবই প্রভাবশালী একজন মহিলা ছিলেন। উনি অতুল শর্মাকে পাওয়ার জন্য আর নাতি সূর্যকে ফিরে পাওয়ার জন্য সব কিছু করতে পারতেন। আর এই বিবাহ একেবারে ছাড়ার পাত্রী নয়, বিশেষ করে তখন যখন এই অরুণা সম্পদ তার নাতির লিগ্যাল কাস্টাডি পেয়ে যায়। হতে পারে এই কারণেই বিভাকে বদলা নেওয়ার জন্য উস্কে দিয়েছিল। এই কথাটাই তো বুঝতে পারছি না যে অরুণা সম্পদ বিভার ছেলে সূর্যর লিগ্যাল কাস্টাডি পেল কি করে। ষড়যন্ত্র আর অভিযোগের একের পর এক পৃষ্ঠা খুলছিল। মনে হচ্ছিল যেন অরুণা সম্পদের খুনের উদ্দেশ্য এবার সামনে চলে এসেছে। এটা বদলা নেওয়ার উদ্দেশ্যে করা কাজ বলে মনে হচ্ছিল, কিন্তু তারও আগে অপরাধ আর প্রতিশোধের একটা জঘন্য অধ্যায় খোলা বাকি ছিল। হয়তো তারপরেই অরুণা সম্পদের অধ্যায় লেখা হয়েছিল। দাদা, আদিত্য তো পুরো গায়েব হয়ে গিয়েছে, আর অতুল, ওর আর বিভারও কোনো খবর পাওয়া যাচ্ছে না। আদিত্য, আদিত্য, তুমি কেন আজকাল আমার সঙ্গে দেখা করো না?
পৃথিবী আমাদের উপর সন্দেহ করছে। ওর মনে হয় যে আমাদের মধ্যে কিছু একটা চলছে। আমাকে অন্য সব কাজেই পাঠায়, কিন্তু তোমার কোনো কাজেই পাঠাতে চায় না। আদিত্য, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? অদিতি, এবার তুমি বলো না আমি কি করি। আর ম্যাডাম যদি এই ব্যাপারে গুণাক্ষরেও জানতে পারে যে এর মধ্যে কোনো সত্যি আছে, তো আমাকে প্রাণে মেরে দেবে। আদিত্য, চলো আমরা পালিয়ে যাই। অতুল, আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই, ব্যাস। বিভা, আমাদের অপেক্ষা করতে হবে, ব্যাপারটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর। এখন সামনে আসা খুব রিস্কি হবে। কি খবর আছে? আপনার বউ বাচ্চা সবাই ঠিক আছে, কিন্তু পৃথিবী আপনাকে খুঁজছে। ও আপনার বাড়ির চারপাশে লোক লাগিয়ে রেখেছে। কানপুর, বারাণসী সব জায়গায় ওর লোক আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আর অদিতি? ও মনে করে যে ম্যাডামকে আপনিই মেরেছেন। স্যার, বিভা, অতুল শর্মা, আদিত্য শ্রীবাস্তব, তিনজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই তিনজনের বাড়িতেই নজর রাখা হচ্ছে। হয় এরা এই মার্ডারের পেছনে রয়েছে, নয়তো পৃথিবীর ভয়ে লুকিয়ে রয়েছে। স্যার, আদিত্য এমনিতেই দুটো কেসে ওয়ান্টেড। একটা তো বিভার ছেলে সূর্যর কিডন্যাপিং কেস, যেটা এখনো কোর্টে রয়েছে, আর দ্বিতীয়টা অতুল শর্মার ভাই নিখিল শর্মার মার্ডার কেস। দুইজন বিশ্বস্ত শত্রু, তারা তখনই এক হতে পারবে যখন তাদের শত্রুটাও এক হবে। এই কেসটাও সেরকম নয় তো? 2010-এর অগস্ট মাসে অতুল শর্মার ভাই নিখিল শর্মার রহস্যময় পরিস্থিতিতে লাশ পাওয়া যায়। নিখিল, তুমি আমাদের কাছে সবসময় একটা ভালো ছেলে, অনেক সাহায্য করেছো আমাদের। হ্যাঁ ম্যাডাম। তোমার ভাই অতুল, ও এখন কোথায়? আমি ঠিক জানি না ম্যাডাম। ও আমাকে বলে যায়নি যে ও কোথায় যাচ্ছে। তখন থেকে আজ অবধি ওর সঙ্গে আমার কোনো কথাই হয়নি। দেখো নিখিল, তোমার ভাই অতুল কলেজ থেকে আমার বন্ধু ছিল, তাও আমাদেরকেও ধোঁকা দিল। এবার তুমিও যদি আমাদেরকে না বলো কোথায় লুকিয়ে আছে, তাহলে এটা বুঝবো যে তুমিও আমাদেরকে ধোঁকা দিচ্ছ। পৃথিবী দাদা, তুমি জানো যে আমি এরকম করতে পারবো না। আমি সত্যি বলছি, আমি জানি না অতুল দাদা কোথায় রয়েছে। ঠিক আছে, আমার তোমার উপর ভরসা আছে, কিন্তু এখন ওকে খুঁজতে তুমি আমাদের সাহায্য করবে। আদিত্য, এর উপর নজর রাখবে। আমার মনে হয় ও মিথ্যে বলছে। এসব করে কি লাভ? পুরনো কথা টেনে এনে কি হবে? সূর্য আমাদের নাতি, আর আমার যে কোনো উপায় ওকে ফেরত চাই। আর আমাদের ঠকিয়ে এরকম ভাবে কেউ বেঁচে যেতে পারে না। অরুণা, তুমি সারা জীবন উচ্চাকাঙ্ক্ষী, ঠিক আছে, কিন্তু এই ক্ষমতা, লোভ, পাগলামি আমাদের পরিবারের জন্য ঠিক হবে না। আমি এত এগিয়ে গেছি যে ফেরত আসতে পারবো না। নিখিল শর্মা, গতকাল বিকেলে বন্ধুদের সাথে বেরিয়েছিল। কেমন বন্ধু? জানি না,
ও তো কিছু বলেও যায়নি। আপনার কি একটাই ছেলে? না, ওর একটা দাদা আছে, আমার বড় ছেলে অতুল। সেও 4 মাস ধরে নিখোঁজ। ও কিছু না বলে এইভাবেই বেরিয়ে গেছিল। ওরও আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি ওই মেয়েটাকে ফেরত চাই না, আমার শুধু অতুলকে চাই। ওরা আমাকে না ধরতে পেরে আমার ভাইয়ের সঙ্গে এটা করলো। আমার ভাই কি দোষ করেছিল? নির্দোষ ছিল আমার ভাই। এর মূল্য ওদেরকে দিতেই হবে। ও কোথায় আছে? ও নিজে কেন সামনে আসছে না? স্যার, পরিষ্কার কথা, অরুণা সম্পদ অতুলের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছিল। উনি অতুলের ছোট ভাই নিখিলকে মার্ডার করিয়েছে। আর আমার পুরো বিশ্বাস আছে যে এই কাজ উনি আদিত্যকে দিয়েই করিয়েছে। আদিত্য আর অরুণা সম্পদের লোক শ্যামের ফোনের লোকেশন নিখিল শর্মার বাড়ির কাছে পাওয়া গেছে, আর ঠিক সেই জায়গাতেই যেখানে নিখিলের ডেড বডি পাওয়া গেছে। ও বাইরে গেছে। ওনার ফোন নট রিচেবল বলছে। নিশ্চয়ই কোথাও বিজি আছে। এটাই ভালো হবে অরুণা দেবী আর পৃথিবী যেন থানায় গিয়ে দেখা করেন। আমি ওকে বলে দেব, ও আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর ওই আদিত্য, ও কোথায়? আমি ঠিক জানি না। আমি নিজের বিজনেস করি, আমার স্ত্রীর কাজের ব্যাপারে কিছু জানি না। যখন ও ফিরবে আমি ওকে বলে দেব, ও কথা বলে নেবে। নিখিল শর্মার খুনের প্রায় 1 মাস পর সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন নিয়ে অরুণা সম্পদ সামনে আসেন। অরুণা সম্পদ, পৃথিবী সম্পদ আর আদিত্য শ্রীবাস্তব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে আত্মসমর্পণ করেন। 2 মাস তদন্তের পর ওনারা জামিন পেয়ে যান। আর ঠিক তার কিছুদিন পরেই ধারা 498A অনুযায়ী নিজের শাশুড়ি অরুণা সম্পদের বিরুদ্ধে ডাউরি হ্যারাসমেন্টের কেস করে। মা পার্টি আমাদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চায়। কিন্তু এই ব্যাপারটার জন্য আপনাদের লোকাল থানায় যোগাযোগ করতে হবে, ওরাই সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ অরুণা দেবী বলুন। জগন্নাথবাবু, আমার ছেলে পৃথিবী আমাকে বলল যে পার্টি আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে চায়। ও আমাকে এটাও বলল যে ইলেকশনে নাকি আপনারা আমাকে টিকিটও দিচ্ছেন না। আগে আপনার বিরুদ্ধে সমস্ত কেসগুলো মেটান। আজকাল তো আপনি আপনার কুকর্মের জন্য সবসময় খবর হয়ে থাকেন। জগন্নাথবাবু, আপনি এই কথা ভালো করেই জানেন যে আমি এই ব্যাপারগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারি। তাহলে আপনি আগে হ্যান্ডেল করুন, তারপর ভেবে দেখব। আপাতত আপনাকে পার্টির নির্দেশে আলাদা করে রাখা হয়েছে। মা, আমি তোমাকে কবে থেকে বলছি তুমি ওকে ভুলে যাও। এখনো বেশি দেরি হয়নি। এসব ভেবে লাভটা কি? না, আমি যেভাবেই হোক সূর্যকে ফেরত চাই। অনেক খেলা দেখিয়েছে বিভা, এবার ওকে দেখাতে হবে যে বাজি কি করে পাল্টায়। আদিত্য, কেসের ডেটটা কবে? ম্যাডাম, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এইবার ওকে আমরা বরবাদ করে দেব। স্যার, বিভা আমার ক্লায়েন্ট অরুণা দেবীর সম্পর্কে যতগুলো কেস ফাইল করেছেন সবগুলোই ভিত্তিহীন আর প্রতিশোধ নেবার জন্য করা হয়েছে। প্রথম কেস সেক্সুয়াল অ্যাবিউজের, যেটা কানপুর পুলিশ দ্বারা তদন্ত করা হয়েছে, যাতে আমার ক্লায়েন্ট নির্দোষ প্রমাণিত আর উনি ক্লিন চিটও পেয়েছেন। দ্বিতীয় কেস বিভা দেবীর ছেলে সূর্যর অপহরণের কেস। এই কেসটাও ভিত্তিহীন। এতেও আমার ক্লায়েন্ট অরুণা দেবীর বিরুদ্ধে কিচ্ছু প্রমাণিত হয়নি। জানি না বিভা দেবী কিসের প্রতিশোধ নিতে চাইছেন যে উনি প্রথমত আমার ক্লায়েন্ট অরুণা দেবীর ওপর ওনারই নাতির অপহরণের কেস চাপালেন,
পরে নিখিলের হত্যার অভিযোগ দায়ের করলেন। আর এখন এই ডাউরি হ্যারাসমেন্ট কেস। স্যার, বিভা দেবী অরুণা দেবীর এক্স ওয়ার্কার অতুলের সাথে অবৈধ সম্পর্ক করেন। যখন অতুলের ভাই নিখিলের হত্যা হয় তখন সেই অভিযোগও অরুণা দেবীর ওপর চাপানো হয়। এখন প্রশ্ন হলো এটাই, অরুণা দেবীর মতো সম্মানীয় মহিলা এমন জঘন্য কাজ কেন করবেন? আর এখন এই ডাউরি কেস। আমি বিভা দেবীকে এই প্রশ্নটা করতে চাই যে কিভাবে আমার ক্লায়েন্ট অরুণা দেবী ওনাকে কষ্ট দিতে পারেন, হ্যারাস করতে পারেন, কারণ গত 1 বছর আগেই উনি ওই বাড়ি ছেড়ে দিয়েছেন আর অতুল শর্মার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছেন। স্যার, আমার ক্লায়েন্ট বিভা দেবীর বিরুদ্ধে করা কোনো অভিযোগেরই কোনো ভিত্তি নেই। উনি অরুণা সম্পদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন কারণ নিজের শাশুড়ি হওয়া সত্ত্বেও উনি নিজের স্বার্থে আমার ক্লায়েন্টকে জোর করছিলেন অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে। অবজেকশন মিলর্ড, উনি যে কেসের কথা বলছেন সেই কেসে আমার ক্লায়েন্ট অরুণা দেবী আগেই নির্দোষ প্রমাণিত হয়েছেন। অবজেকশন সাস্টেইনড। স্যার, আমার ক্লায়েন্ট বিভা অতুলকে নিজের ভাই বলে মনে করেন, আর তাই তিনি বিভা দেবীকে ওনার স্বামী রিতেশ আর ওনার শাশুড়ি অরুণা সম্পদের অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে পালাতে সাহায্য করেন। বিভা সম্পত্ত এর আগেও নিজের শাশুড়ির বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাবিউজের কেস করেছিল, যেটা মিথ্যে প্রমাণিত হয়েছে। আর 1 বছর পর শাশুড়ির বাড়ি ছেড়ে দেওয়ার পরে এই ডাউরি, এই হ্যারাসমেন্ট এসব কি করে হলো? স্যার, উনি যখন ওই বাড়িতে থাকতেন তখন ওনাকে এইভাবে হ্যারাস করা হতো। আপনার অভিযোগগুলো বেসলেস মনে হচ্ছে। অতুল শর্মা এখন কোথায়? স্যার, উনি আমার ক্লায়েন্টের ভাইয়ের মতো। যেহেতু উনি অরুণা দেবীর কাছে আগে কাজ করতেন তাই ভয়ে উনি সামনে আসছেন না। কিন্তু ও কোথায় এখন? ও তো আদালতে আসতে পারত। এখানে ওর কিসের ভয়? স্যার, বিভা আমার বোনের মতো হয়। আমি ওকে সাহায্য করেছি কারণ অরুণা দেবী বিনা কারণে ওর পেছনে পড়েছিল। এটা বিভা সম্পদের সেক্সুয়াল অ্যাবিউজের কেস করার আগের ঘটনা নাকি পরের? স্যার, পরের। আর এর মধ্যে অরুণা দেবী ক্লিন চিটও পেয়ে গেছিলেন। আর সেটা শুধু এই জন্য পেয়েছিলেন উনি কারণ রিপোর্ট বদলে দিয়েছিলেন। আর আমি জানতাম যে অরুণা দেবী তার প্রতিশোধ বিভার ওপর নেবে, সেই জন্য আমি ওকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিলাম। আর এরপর বিভাকে উইমেন্স সেলে কমপ্লেন করার জন্য আপনি সাহায্য করেছিলেন? হ্যাঁ স্যার। স্যার, আপনি যদি এই সমস্ত কেসগুলো যেগুলো আমার ক্লায়েন্ট অরুণা দেবীর বিরুদ্ধে করা হয়েছে সেগুলোর ইনভেস্টিগেশন রিপোর্ট চেক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি ধরনের প্রতিশোধের মানসিকতা নিয়ে বিভা সম্পদ আমার ক্লায়েন্টকে বারবার টার্গেট করেছেন। যেহেতু অরুণা দেবীর সমাজে একটা সম্মান আছে, তাই ওনাকে বদনাম করা খুব সহজ। আমি আদালতের কাছে অনুরোধ করছি এই কেসটাকে গুরুত্ব দিয়ে দেখা হোক। স্যার, এবার আমি আমার ক্লায়েন্ট অরুণা দেবীর তরফ থেকে ওনার নাতি সূর্যের লিগ্যাল কাস্টাডির অ্যাপিল পেশ করছি, যাতে সে তার বাবা রিতেশের সাথে থাকতে পারে। স্যার, বিভা দেবীর এই সকল দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম বাচ্চাটির গ্রোথের জন্য ভালো নয়। বাচ্চাটির কাস্টাডি কোনো অবস্থাতেই এই রকম মায়ের কাছে থাকা উচিত নয়, যার মানসিকতা বাচ্চাকে লালন পালনের থেকে প্রতিশোধ নিতে ব্যস্ত। বিভা সম্পদ যে কেস করেছিলেন সেটাকে বিচার করে আদালত কোনো সত্যতা পায়নি। বাকি রইল অরুণা সম্পদের ফাইল করা সূর্যের কাস্টাডির কেস। আদালতের মনে হচ্ছে বিভা সম্পদের ব্যবহার প্রতিহিংসা পরায়ণ, যা বাচ্চাটির জন্য ক্ষতিকারক। বর্তমান পরিস্থিতি বিচার করে সূর্যের পিতা রিতেশ সম্পদকে সূর্যের কাস্টাডি দেওয়া হচ্ছে। কোনো ব্যাপার না বিভা, আমরা এবার হায়ার কোর্টে আপিল করব। সোনা, স্কুল তো যেতেই হবে। স্কুলে তোমাকে ভালো ভালো কথা শেখায় না? কিন্তু আমি তো স্কুলে টিফিন খাওয়ার টাইমই পাই না। তোমার স্কুলে কি লাঞ্চ ব্রেক হয় না? হয়, কিন্তু টিফিন খাওয়ার আগেই তো বেল বেজে যায়। ঠিক আছে, আমি তোমার টিচারের সঙ্গে কথা বলবো, উনি তোমাকে খাওয়ার জন্য এক্সট্রা টাইম দেবে। গুড বাই, চলো।
শ্যাম, হ্যাঁ দাদা, বলো দাদা। শ্যাম অদিতির সঙ্গে সূর্যকে স্কুলে ছাড়তে তুই যাবি। কিন্তু ওকে তো আদিত্যদাই স্কুলে ছাড়তে যায়। আমি বললাম না তুই যাবি। যেমন আপনি বলবেন। মাই, আদিত্য আর অদিতির মধ্যে কিছু না কিছু চলছে। পৃথিবী, তুমি এরকম কি করে ভাবতে পারো? মা, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এদের মধ্যে কিছু না কিছু গন্ডগোল অবশ্যই আছে। হয়তো এই আদিত্যই অদিতিকে ভুল বোঝাচ্ছে। ম্যাডাম, আপনি এ কি বলছেন? আমি এসব ভাবতেই পারি না। এটা খুব ভালো কথা যে তুমি বুঝতে পারছো যে তোমার এটা ভাবা উচিত নয়। এবার অদিতির থেকে দূরে থাকবে, শ্যাম ওর সঙ্গে থাকবে। তোমার আরো অনেক জরুরি কাজ আছে। আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। আদিত্য অদিতির সঙ্গে পালিয়ে গেছে। শালার বাড়িতে বউ আর দুটো বাচ্চা থাকা সত্ত্বেও আমার বোনকে নিয়ে পালিয়ে গেছে। ওই জানোয়ারটাকে যেখান থেকে হোক খুঁজে বার করো। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি। আজকের পর থেকে যদি আমার মেয়ের কাছাকাছিও আসতে চেষ্টা করো, তাহলে এতগুলি শরীরে ঢুকিয়ে দেব, তখন বুঝতেও পারবে না যে তোমার শরীরে হাড় বেশি আছে না গুলি। দাদা, আদিত্য, অতুল, বিভা কারুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর পুলিশও ওদের কোনো খোঁজ পায়নি। খোঁজ নিতে থাক, দেখি কতদিন গর্তের মধ্যে লুকিয়ে থাকতে পারে। আদিত্য, অতুল, বিভা কারুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর পুলিশও ওদের কোনো খোঁজ পায়নি। খোঁজ নিতে থাক, দেখি কতদিন গর্তের মধ্যে লুকিয়ে থাকতে পারে। স্যার, লাঞ্চ। চলো খাবারটা খেয়ে নিই বিভা। অতুল, আর কতদিন আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকবো? যতদিন সবকিছু না ঠিক হয়ে যাচ্ছে ততদিন। স্যার, আদিত্য শ্রীবাস্তব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সারেন্ডার করেছে নিখিল শর্মা মার্ডার কেসে, যে কেসটা গ্যাংস্টার অ্যাক্টে রুজু হয়েছিল। এক ট্রানজিট রিমাইন্ডের রিকোয়েস্ট পাঠাও অরুণা সম্পদ মার্ডার কেসের ব্যাপারে। স্যার, সেটা আমি পাঠিয়ে দেবো, কিন্তু মেরঠ পুলিশ ওর রিমান্ড চেয়েছে সূর্যর কিডন্যাপিং কেসে। ঠিক আছে, তারপরে ওর রিমান্ড আমাদের চাই। স্যার, ঠিক আছে, আমায় ইনফর্ম করতে থাকো। স্যার, আদিত্যকে কানপুর থেকে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু রাস্তাকে কেউ গুলি করে দিয়েছে। কি? দুজন কনস্টেবল গুরুতর আহত, আর তৃতীয় কনস্টেবল কবির আব্বাস এখনো নিখোঁজ। স্যার, আদিত্য স্ত্রী বলছে ওর এই ভয়টাই ছিল যে পৃথিবীর সম্পদ ওর উপর বদলা নেবে। কনস্টেবল কবির আব্বাস, সে ওর মধ্যে জড়িত নয় তো? স্যার, ওরও খোঁজ চলছে। ওই দুজন আহত কনস্টেবল যারা এই ফায়ারিং এর উইটনেস, ওরা এখন হসপিটালে। বাস 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 বাস, আপনারা দুজনে পরিষ্কার করে আমাকে বলুন ওরা কজন ছিল আর কিভাবে হলো, এটা কিভাবে হলো? স্যার, জানি না এই সমস্ত কি করে হলো, তবে ওরা দুজন ছিল।
ওদের দুজনেরই মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল। স্যার স্যার ওদের হাতে মেশিন গান ছিল স্যার। এই 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 কি হচ্ছে? স্যার তারপর ওরা হাওয়ায় গুলি করে পালিয়ে গেল। স্যার সবাই সামনে থেকে সরে গেছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে যে ওরা ডাকাত, কিন্তু ওরা শুধু আদিত্যকেই মারতে এসেছিল স্যার। স্যার, কনস্টেবল কবির আব্বাসের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদের কাছে কেউ না কেউ খবর পাঠিয়েছিল যে আদিত্যকে কখন এবং কিভাবে নিয়ে আসা হবে। এই এতটাই দুজনের মুখে মাফলার বাঁধা ছিল। এরা সেই দুজন না তো যাদের অরুণা সম্পদ মার্ডারে সুপারি দেওয়া হয়েছিল? হ্যালো, দেখুন আমি সত্যিই জানি না যে আদিত্যকে কারা মেরেছে। আমি তো এটাও জানি না যে আদিত্য ধরা পড়েছিল আর ওকে এখানে নিয়ে আসা হচ্ছিল। আই এম রিয়েলি সরি, কিন্তু আমরা তদন্তে আপনাদের সব রকমভাবে সাহায্য করতে চাই। বিভা আর অতুলের খোঁজ চালিয়ে যা। ঠিক আছে দাদা। চারদিকটা ভালো করে দেখো। স্যার, কনস্টেবল কবির আব্বাসের বডি রেলওয়ে ট্র্যাকের পাশে পাওয়া গেছে। মনে হয় ওই আততায়ীরা ওকেও মেরেছে আর ওর বডি ট্র্যাকে পড়ে গেছে। স্যার, বিভা আর অতুল শর্মাকে কানপুরে কোনো হোটেলে দেখা গেছে। মুভ। বিভা, কে কে আছে? কে? রুম সার্ভিস স্যার, রুম সার্ভিস। কে? ম্যানেজার বাবু পাঠিয়েছেন, রুম সার্ভিস। কে? কে আছে? কে? রুম সার্ভিস স্যার, রুম সার্ভিস। কে? ম্যানেজার বাবু পাঠিয়েছেন, রুম সার্ভিস। কে? অরুণা সম্পদ খুন হওয়ার প্রায় 1 বছর পরে পুলিশ অতুল আর বিভাকে ধরে। তৃতীয় সন্দেহভাজন আদিত্য শ্রীবাস্তব জিজ্ঞাসাবাদের আগেই মারা যায়। এই তিনজনই কি অরুণা সম্পদকে খুন করেছিল? দাদা, দাদা, বিভা আর অতুলকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। কি বললো ওরা? এখনো তার কোনো ইনফরমেশন পাইনি। স্যার, আমি অরুণা সম্পদের মার্ডার করাইনি। তাহলে কি করেছে বল?
আমি কি করে বলবো স্যার? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। অরুণা সম্পদ তো আমাকে নিজেই হুমকি দিয়েছিলেন। আমি ওনাকে কি করে মারতে পারি? উনি তো খুব পাওয়ারফুল মহিলা ছিলেন। কবে থেকে আমাদের পেছনে পড়েছেন স্যার? উনি আমার ভাইকে খুন করিয়েছিলেন। অরুণা সম্পদকে কে মেরেছে? আমরা আমরা মানে কারা কারা? আমি, অতুল আর আদিত্য। কোনো ব্যাপার না বিভা, আমরা এবার হায়ার কোর্টে আপিল করব। উনি খুবই ক্ষমতাশালী ছিলেন, আমরা কখনোই জিততে পারতাম না। আমার ছেলেকে যদি ফিরে পেতে হয় তাহলে ওনাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার খুব দরকার ছিল। আর তোমার মনে হয়েছিল আদিত্য এই কাজে তোমার সঙ্গে থাকবে, কারণ ও অরুণা সম্পদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। ও মার্ডার করাতে পারত, লোক অ্যারেঞ্জ করাতে পারত, ও খোঁজ নিতে পারত যে ওনাকে কখন কিভাবে মারতে হবে। অরুণা সম্পদকে মারার জন্য আদিত্যর কাছেও কারণ ছিল, যেমনটা আমার কাছে ছিল, অতুলের কাছেও ছিল। অরুণা সম্পদ নিজের ক্ষমতা দিয়ে আমাদের তিনজনের জীবনই বরবাদ করে দিয়েছেন। আমার ভাইকে মেরেছিস না তুই? অতুল, এই সময়টা ঝগড়া করার নয়, বরং অরুণা সম্পদের ব্যাপারে ভাবার। আদিত্য, অতুল, অরুণা সম্পদ আমাদের তিনজনেরই শত্রু, আর ওনাকে রাস্তা থেকে সরিয়ে দিলে আমাদের মঙ্গল। আমি সব ব্যবস্থা করে দেবো, কিন্তু আপনাদেরকে বেশি টাকা দিতে হবে। দেখুন, বাকি সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না? আদিত্য লোকের ব্যবস্থা করেছিল আর আমরা টাকার। ওই দুজন আততায়ী কে? আমি জানি না, আদিত্যই ওদের অ্যারেঞ্জ করেছিল। আদিত্যকে কে মেরেছে? আমি জানি না। জগন্নাথবাবু প্লিজ, পুরনো কথা সব ভুলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে কোনো কাজ করার আগে খেয়াল রাখব। জগন্নাথবাবু প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আমি বাবা, আমি কি মার সাথে গিয়ে দেখা করতে পারি? অবশ্যই বাবা, অবশ্যই। বিভা আর অতুল শর্মা এখন পুলিশ হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে হত্যার জন্য আইপিসির ধারা 302 আর অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ধারা 120B লাগানো হয়েছে। সূর্য এখন তার বাবার সঙ্গে রয়েছে। অরুণা সম্পদের মৃত্যু তার পরিবারকে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে। এই প্রতিশোধের মহাভারতে 4টি প্রাণ চলে যায়। অতুল শর্মার ভাই নিখিল শর্মা, অরুণা সম্পদ যাকে খুবই শক্তিশালী মহিলা হিসাবে মানা হতো, যিনি চাইতেন যে সবকিছু ওনার হিসাব মতো হোক, আদিত্য শ্রীবাস্তব যিনি কিনা অরুণার বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, যার সঙ্গে ওর মনোমালিন্য হয়েছিল, মনে করা হচ্ছিল যে সেই এই মার্ডার প্ল্যান করেছে, আর একজন কনস্টেবল যা আদিত্য শ্রীবাস্তবের সঙ্গে আসছিল।
কিসের জন্য এই অপরাধের ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল? শক্তি প্রদর্শন করার জন্য, বেইমানি আর প্রতারণার বদলা নেওয়ার জন্য? কিন্তু শেষ অবধি কেউ কি কোনো ক্ষমতা অর্জন করতে পারলো? কথায় বলে যে পাওয়ার একটা পয়জন, একটা বিষ। পাওয়ার করাপ্ট করে দেয়, নীতি খারাপ করে দেয়। কিন্তু তা সত্ত্বেও যারা শক্তিশালী ব্যক্তি বা যাদের মধ্যে ক্ষমতার খিদে থাকে, তারাই এরকম খেলা খেলে আর তারপর নিজেরাই তার শিকার হয়ে যায়। সব সময় আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, পাওয়ার, ক্ষমতা শুধুমাত্র একটা নেশা, আর কিছু নয়। জয় হিন্দ।